আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে কোডনের বেসিক টার্ম করছি, কোডন কেন ইউজ হচ্ছে, কোডন বেশি পরিমাণে ইউজ হচ্ছে, দেন কোডনের হচ্ছে আমরা স্পেসিস গুলো দেখছি, তাই না? আর কিছু বেসিক টার্ম দেখছি এবং কোডন জিনিং বলছিলাম। কোডন জিনিংটা কি? যে প্রক্রিয়ায় মানে কোডন যখন আমরা তুলি মাঠ থেকে তখন বীজ মানে এটা কোডন সিড যেটা এগুলো সবগুলো থাকে। তো যে প্রক্রিয়া কোডন তুলাটাকে আলাদা করা হয় এটাকে জিনিং বলে। তো আমরা মূলত আজকে কোডন এর বিভিন্ন টার্মের সাথে কোডন কাল্টিভেশন প্রসেসটা দেখব। টিভিতে যেহেতু একসাথে কানেক্ট করা যায় না, স্লাইড প্লাস হচ্ছে আপনাদের ভিডিও, সো আমি আগে ভিডিওটা দেখাচ্ছি যে কোডন কাল্টিভেশন প্রসেস। আপনারা যেহেতু এই ফিল্ডে একদম নতুন, ফার্স্ট ইয়ার, আপনাদেরকে পুরো প্রসেসটা আমি একবার দেখাই নিই, তাহলে বেসিক ধারণাটা হবে। আমরা কিন্তু কোডন কাল্টিভেশনটা অনেক বিস্তারিত আকারে পড়ব, যে আমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কোডন কাল্টিভেশন করা হয় এবং কোডনটা কিভাবে উৎপাদন হচ্ছে দেখেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে বলিয়ে। আমি হচ্ছে আমি সর্ব আমি হচ্ছে ইউজ করে দেখো, দেখেন ভিডিওটা দেখো। এগুলো মূলত হচ্ছে এখন শুরু হয়নি ভিডিওটা, মানে আমি একটা আধুনিক পদ্ধতির একটা ভিডিও নিয়ে আসছি, যদিও এই পদ্ধতিতে বাংলাদেশে হয়তো বা হয় না, কিন্তু ওভারঅল হচ্ছে আমি একটা নিয়ে আসছি আর কি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। এখন শুরু হয় না, এটা ওভারঅল একটা সিনারিও দেখাচ্ছে, বাট একদম কাল্টিভেশন থেকে শুরু করে সুদা পর্যন্ত হচ্ছে এই ভিডিওটা কিভাবে হচ্ছে আপনারা দেখবেন। নেটের অবস্থা খারাপ। নেট আসলো স্যার ই ব্লগার স্যার অ্যাড করে দিলে স্যার অ্যাড আসবে। আচ্ছা দেখেন এখন থেকে শুরু হয়েছে, হ্যাঁ, মানে এখানে হচ্ছে আপনাদের ফিল্ডটা প্রিপারেশন করা হচ্ছে, ফিল্ডটা হচ্ছে প্রিপারেশন করা হচ্ছে, এটা বিভিন্ন ভাবে আমাদের দেশে দিয়ে এই যে দেখছেন, এটা কিন্তু মূলত হচ্ছে আমাদের কাল্টিভেশনের জন্য ফিল্ডটা প্রিপারেশন করা হচ্ছে। এখন ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন করা হচ্ছে, fertilizer will go water from achieve কি বলছে আচ্ছা কি আমি অ্যাপ্লাই করতে এটা তো आंसर মানে সোয়িং এন্ড সিডিং এই যে এখন কিন্তু হচ্ছে আপনাদের বীজটা বপন করা হচ্ছে। দেখবেন যে কোডনের দুই সাইডে হচ্ছে নালার মতো, আর হচ্ছে মাঝখানে ওই জায়গাটাতে হচ্ছে মূলত সিডগুলো বপন করা হচ্ছে। কি বলছে ওখানে বলুন তো? সিডের সাইজ, তারপর বিভিন্ন ধরনের এটা হচ্ছে কোডন, আপনি কোন ধরনের কোডনটা চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে ওই জিনিসগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, এটা মূলত হচ্ছে আমাদের সিড অ্যাপ্লাই করার পরে তারপর হচ্ছে ওয়াটার দেওয়া হচ্ছে। কোডনের গাছগুলো মূলত হয়ে গেছে, কোডনের গাছগুলো কিন্তু এরকম, হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় বড় গাছ হয়। সবচেয়ে ভালো মানের কোডন উৎপাদনের ভিডিও নিয়ে আসে বাংলাদেশে র্যান্ডমলি চাষ হয় ম্যানুয়ালি। কোডনের গাছ চিনতে পারবেন? এই যে এগুলো মূলত হচ্ছে কোডনের গাছ। এই যে দেখেন বল ফরমেশন হচ্ছে, আমি বলছিলাম না যে এটা সময় পর হচ্ছে বল ফরমেশন হবে। হ্যাঁ, এগুলাতে হচ্ছে বিভিন্ন ধরনের স্প্রে দেওয়া হচ্ছে। তো এই যে কোডনের গাছ, এই যে দেখেন ছোট ছোট বোল দেখা যাচ্ছে না, এই বোলগুলাতে মূলত পরে হচ্ছে কোডনটা হচ্ছে বোলগুলো ফেলে ওর
এর ম্যাচুরিটি আছে, ওই ম্যাচুরিটিতে যাওয়ার পর এটা হচ্ছে আপনার তুলে ফেলা হবে কোডনটা। এটাও কি করা হচ্ছে, এখানে পুরো স্প্রে করা হচ্ছে। এই যে দেখেন ফাইনাল প্রসেস, মানে এখন হারভেস্টিং করা হবে, এখন কোডনটা তুলে নেওয়া হবে। হ্যাঁ, কোডনটা তুলে এই যে এখানে যে রাখলো, এটা কিন্তু কি বলতে গিয়ে এটা হচ্ছে এটাতে সব উপদ্রব্য শো আছে, তাই না? বেল সলিউশনে রাখলো, তারপর চিনি হবে, তারপর ওই তুলাটা যাবে হচ্ছে ব্লু রুমে যাই, এই তুলাটা হচ্ছে কম্প্রেসড হয়ে চলে যাবে টাকা না, এটা কম্প্রেসড হয়ে বেল হবে, বেল হওয়ার পরে এটা যাবে ব্লু রুম সেকশনে, এটা হচ্ছে ওপেন হবে, স্লাইডার আকারে ফর্ম হবে, দেন এটা আস্তে আস্তে মেশিনের মাধ্যমে শুকা হবে। এখানে 6-7টা মেশিন আছে, একটা প্রসেস একটা করতে একটা শেষে স্প্রিং এ দেয় শুকা হয়। দেখেন কোডনটা তোলা হচ্ছে, মানে এখন হারভেস্টিং করা হচ্ছে। স্যার পুরো গাছ তুলবে না? না, শুধু তুলাটা, গাছে তো আমাদের দোকান। তার মানে এখান থেকে কি স্যার আবার ইয়া হবে, তোলা হবে গাছ থেকে? গাছ তুলে দেবে, গাছ শেষ, একবার দিলেই ওই গাছ শেষ। পরে এটা হচ্ছে আগুন লাগাই দিয়ে গাছগুলোকে পুড়ে দেওয়া হবে। এই যে শুধু কোডনটা নেওয়া হবে, তাই না? কোডনটা নিয়ে এই যে বড় বড় এটা হচ্ছে বের করতেছে, যেখানে ওগুলো শো আছে। আমি রিয়েল একটা ভিডিও নিয়ে আসলাম যে আপনার হচ্ছে কি এটা একটা ধারণা, তাহলে তুমি করতে করতে আসলে তো বোঝা যায় না যে আসলে জিনিসগুলো হচ্ছে কি। কাল্টিভেশন হচ্ছে, হ্যাঁ, কোডন কাল্টিভেশন হচ্ছে। বুঝা যাচ্ছে? কিসে? হ্যাঁ হ্যাঁ, তো সব অঞ্চলে মোটামুটি হয়, উত্তরবঙ্গে হয়, দক্ষিণবঙ্গে হয়, কিন্তু কোডনটা মানে গুণগত মানটা অন্য দেশের তুলনায় আছে মোটামুটি মিডিয়াম কোয়ালিটি। তবে ওই যে আমেরিকান আপেল কোডন, মেক্সিকান কোডন, ওগুলা কোয়ালিটিটা একটু বেশি হয়। এটা হচ্ছে আবহাওয়ার উপরে ডিপেন্ড করে। এটা হচ্ছে এখন কোডনগুলো তুলে এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে নিয়ে যাওয়া হবে। ইন্ডাস্ট্রিতে না নিয়ে যায় জিনিং করা হবে। আচ্ছা, ওইটার হিসাব আমি দেখাবো পরে কিভাবে কি হচ্ছে। এগুলো সব অটোমেটেড অবস্থায় চলে গেছে, মানে বাইরের যে এগ্রিকালচার সিস্টেম পুরোটাই অটোমেটেড চলে গেছে অনেক। এই জন্য তাদের প্রোডাকশনও অনেক হাই এবং তারা হচ্ছে ইকোনমিক্যাল দিক দিয়ে অনেকটা গ্রোথ করে গেছে। দেখেন এই বেলগুলা এইদিকে দেখেন, এগুলো মিস করিয়েন না, পরে পরে বেলগুলা নিয়ে আসা হলো। হ্যাঁ, ডিসকাশন করবেন পরে, আগে ক্লিয়ার হয়ে নেন। এগুলো খুবই বেসিক জিনিস, এগুলোর উপর ডিপেন্ড করে সামনে সাবজেক্টগুলো আসবে। যখন আপনাদেরকে ক্লোরিন পড়াবে, এই যে চিনি, হ্যাঁ, যখন আপনাদেরকে ক্লোরিন পড়াবে অর্থাৎ সুতা বানানোর মেকানিজমগুলো পড়াবে, দেন হচ্ছে তুলা থেকে কিভাবে স্লাইডারে আস্তে আস্তে জিনিসটা রূপান্তরিত হচ্ছে,
এই জিনিসগুলো যখন আপনাকে পড়ানো হবে তখন বুঝবেন না যে এটা আসলো কোথায় হঠাৎ করে, বুঝছেন না? আমি একদম শুরু থেকে শুরু করলাম, টেক্সটাইলের একদম কোর লেভেল থেকে শুরু করছি। এই বেলগুলো আসলো, এই বেলগুলোকে আনলোড করা হচ্ছে, জিনিং করা হবে। জিনিং মানে বীজ তুলা, অর্থাৎ সহদ্রব্য সহ যে তুলাটা থাকে এই তুলাটাকে আলাদা করা হয়। জিনিং করার জন্য মূলত তিনটা পদ্ধতি আছে, ওগুলো আমি সবগুলো সম্পর্কে আইডিয়া দিব। সো জিনিং, রোলার জিনিং, মেকানিক্যাল জিনিং। তো ওগুলা কিভাবে কি আলাদা আলাদা জিনিং প্রসেসগুলো আমি বলবো। আপনারা খালি দেখেন যে এখানে হচ্ছে এই যে বীজগুলা থেকে তুলাটাকে আলাদা করা হচ্ছে, দেখছেন? এখানে কিন্তু কম্প্রেসড অবস্থায় আছে, এখানে কিন্তু অনেক তুলা আছে, তো ওজন করলে কিন্তু প্রায় 1000 কেজি হয়ে যাবে, ঠিক আছে? 1000 কেজি। এই যে দেখেন এগুলো হচ্ছে কোটন, মানে পরিষ্কার করার পরে এই কোটনগুলোকে হচ্ছে আলাদা করা হয়েছে, এগুলো হচ্ছে কোটনের বেল, হ্যাঁ? মানে জিনিং প্রসেসের পরে এটা চলে যাবে স্পিনিং ইন্ডাস্ট্রি। স্পিনিং, ওই যে বলছিলাম না, এই যে রিডার যে দেখানো হচ্ছে RITER, এটা হচ্ছে মডার্ন ব্লোরুম লাইন। এখন মডার্ন ব্লোরুম লাইনে এটা চলে গেছে। ব্লোরুম কি জিনিস? ব্লোরুম হচ্ছে কোটনটা জিনিং করার পরে যে ফ্রেশ কোটনটা থাকে সেই কোটনটা ব্লোরুমে চলে যায়। ওইখানে এই বেলগুলোকে কম্প্রেস অবস্থায় বেলগুলোকে ওপেন করে এগুলাকে হচ্ছে আবার আঁচড়ায় সোজা করে একটা স্লাইডারে রূপান্তর করে এতটুকু। ওই স্লাইডারটা আবার কার্ডিং এ ঢুকে কার্ডের স্লাইডার, মানে আস্তে আস্তে জিনিসটাকে 3-4টা 5টা মেশিনের মাধ্যমে একদম শেষে স্পিনিং এ যায় একদম সুতা টুইস্ট দিয়ে সুতা তৈরি করে ফেলা হয়, ঠিক আছে? এগুলো যখন আপনারা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ওয়ান করবেন তখন বুঝতে পারবেন। আমি একটা ওভারঅল ধারণা দিলাম যে জিনিসগুলো যাচ্ছে কোন দিক দিয়ে আসে, কোন দিক দিয়ে যাচ্ছে। তো এটা কিন্তু ব্লোরুমে এটা দিয়ে যে দেখেন বেলগুলোকে ওপেন করা আছে, এই কিন্তু এই যে মুখটা আছে না, এই যে দেখেন এখান থেকে সে কিন্তু ফাইবার নিয়ে নিচ্ছে, বুঝতে পারতেছেন? ফাইবারগুলো আলাদা করে সে নিয়ে নিচ্ছে, এইভাবে যখন যাচ্ছে, হ্যাঁ? নিয়ে এগুলো তো সব অটোমেটেড হয়ে গেছে না, এই যে ওপেন হচ্ছে, ওই ফাইবারগুলোকে ওপেন করে ওগুলোকে আঁচড়ায়, ওগুলোকে আবার উপদ্রবগুলো দূর করে, শর্ট লেন্থের ফাইবারগুলোকে দূর করে কাটিং এ যায়। এই যে দেখেন স্লাইডারের উপর করা হয়েছে, দেখছেন না? ওই যে দেখছেন, এগুলো কিন্তু সুতা না, এগুলো স্লাইডার। এগুলাকে আস্তে আস্তে এখন প্রসেস করা হবে, এগুলাকে আবার খুলে আঁচড়াবে, টানবে, ডাবলিং করবে যাতে ইউনিফর্মিটিটা বৃদ্ধি পায়, ঠিক আছে? এগুলাকে টানবে, আবার আঁচড়াবে, আবার ডাবলিং করবে, একটা আরেকটার সাথে ডাবলিং করবে যাতে ইউনিফর্মিটি বৃদ্ধি পায়। এটা কার্ডের স্লাইডারগুলো দেওয়া হয়েছে, এগুলা ড্রয়িং এ যায় হচ্ছে আপনার ড্রোন স্লাইডার পাওয়া যায়, তারপর সিমপ্লেক্সে যায় রোভিং পাওয়া যায়, রোভিং এর পরে স্পিনিং এ যায়, ওখানে সুতা উৎপন্ন হয়। কম্বিং এ আসছে, হ্যাঁ? কম্বিং একটা এডিশনাল প্রসেস, এই প্রসেসের মাধ্যমে শর্ট লেন্থের যে ফাইবারগুলো আছে সেগুলোকে তৈরি করা হয়। আমাদের শর্ট লেন্থের ফাইবার থাকলে কি অসুবিধা বলছিলাম না? বলেন দেখি কি অসুবিধা আপনাদের বেসিকে কি আসে? ধরেন একটা কটন ফাইবারের ইয়ার্ন আর একটা কটন ফাইবারের ইয়ার্ন, তো একটাতে হচ্ছে লম্বা দৈর্ঘ্যের ফাইবার, তো এতটুকু দৈর্ঘ্যের আছে ছোট, যে প্রাকৃতিক উপায়ে উৎপন্ন হয়। সো ফাইবারের লেন্থগুলো একটা ফাইবার মানে বুঝছেন? কটন যে বোলটা যে হইলো ওইটার মধ্যে একটা ফাইবার, জাস্ট একটা ফাইবার, একদম খুবই সূক্ষ্ম চুলের মতো একটা ফাইবার যদি আপনি নেন, ওইটাকে আমরা ফাইবার বলতেছি, বুঝতেছেন না? কটনের যে বোলটা দেখলেন ওখান থেকে জাস্ট একটা ফাইবার যদি নেন, ওই ফাইবারগুলো তো ডিফারেন্ট লেন্থের হতে পারে, যেহেতু বোলটাতে আছে, ছোট হতে পারে, বড় হতে পারে। সো একটা সুতা যখন ছোট ফাইবার লেন্থ দিয়ে গঠিত হবে, যখন ধরেন ছোট ফাইবার লেন্থ এতটুকু জায়গা জুড়ে এই টুইস্ট হয়ে সুতা উৎপন্ন হয়েছে, এতটুকু জায়গা যখন এটা টান হবে, এগুলো খুলে আসার প্রবণতা বেশি থাকবে না? আর যদি একটু বেশি লেন্থের থাকে তারপর এগুলো যদি টুইস্ট হয়, তো এইটার তুলনায় এটা তো একটু ভালো কোয়ালিটির হবে, তাই না? এই জন্য কম্বিং একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে ছোটগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়।
এটা আপনাদেরকে ইয়াং ম্যানুফ্যাকচারিং অনেক পড়াবে, এটা আপনাদের এখন লাগবে না, পরের সেমিস্টারে লাগবে। আমি মূলত ফাইবার পড়াবো, কিন্তু জিনিসটা আসলে উদ্দেশ্যটা কি এটা বোঝানোর জন্য আর কি। এটা কিন্তু রবিং এ চলে গেছে, রবিং এ আরো এটা হচ্ছে ডায়ামিটারটা ছোট করে আনা হয়, মানে সুতার দিকে চলে যাচ্ছে আস্তে 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 আস্তে, ঠিক আছে। সুতা তো অনেক সূক্ষ্ম, এই যে রবিং গুলা হচ্ছে স্পিনিং এ আমাদের ইনপুট দেওয়া হয়। এই যে স্পিনিং এক্স এইখানে মূলত সুতা হয়, হ্যাঁ এখানে হচ্ছে প্রসেস হয়, এটা ড্রয়িং ডাবলিং হয়, বারবার করে এটাকে টানা হয়, আবার ডাবলিং করা হয়, টানা হয়, ডাবলিং করা হয়, চিকন করা হয়, চিকন করে শেষে এটাকে টুইস্ট দেওয়া হয়। এই যে সুতা, এটা মূলত হচ্ছে সুতা, এগুলো সুতা ধরাইছে। ওয়াইন্ডিং এর মূলত জোড়ানো হয়, বিভিন্ন প্যাকেজে সুতাটা জোড়ানো হয়। স্যার সুতা সব সাদা রঙের বা বলে কালার করা হয় প্রসেসিং এর মাধ্যমে। ওয়েট প্রসেসিং এর মাধ্যমে কালার করা হয় না, আপনাদেরকে বলছিলাম না সুতা সব সময় গ্রে কালারেরই হয়। হ্যাঁ ভিডিওটা শেষ হয়ে গেছে, আশা করি ভিডিওটা বুঝার পরে একটা ধারণা হয়েছে না। আমি বলতেছি আপনার এটা তাছে আপনি যেটা কোশ্চেন করছেন আমি বলতেছি, সেটা হচ্ছে আমাদের তুলা মূলত কি কালারের, গ্রে কালারের অথবা হোয়াইট কালারের। হোয়াইট কালারের দিকে কিন্তু গ্রে কালারের, এটা কিন্তু একদম পারফেক্টলি হোয়াইট না, মানে সুপার হোয়াইট না। সো যেহেতু আমাদের গ্রে কালারে, তো সুতাটা গ্রে কালারের হবে স্বাভাবিক। দেন সুতাটা দিয়ে আমাদের হচ্ছে কাপড় বোনা হয়, কাপড় বোনা হয় সুতাটা দিয়ে। এই যে স্পিনিং ইন্ডাস্ট্রি থেকে এই তিনটা ইন্ডাস্ট্রি সেক্টর আলাদা। আপনাদেরকে প্রথম দিনে বলছিলাম না, ইয়ার ম্যানুফ্যাকচারিং, ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং, তারপর হচ্ছে ওয়েট প্রসেসিং, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, তিনটা আলাদা আলাদা মেজরে আপনারা হচ্ছে স্পেশালাইজেশন পাবেন। সো এই চারটা ভাগই হচ্ছে আপনাদের এটার সাথে মানে ইন্টাররিলেটেড। তো আপনারা এখন কি দেখলেন, ইয়ার ম্যানুফ্যাকচারিং দেখলেন, তো এটা ইন্ডাস্ট্রিতে আলাদা না, যেমন তুলা কাল্টিভেশন হচ্ছে ফিল্ডে, ইয়ার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে এটা গেল বেলগুলা চায়ে সুতা ফরমেশন হলো, যেখানে জিনিং করা হচ্ছে, জিনিংটা আবার আলাদা হলেও হতে পারে, জিনিং করে ইয়ার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নিতে পারে, এটা ডিপেন্ডেন্ট। পরে এই সুতাটা, এই যে সুতার যে ববিনগুলো করলো না, যে দেখলেন না ববিনগুলো বেচাইলো, এই ববিনগুলো চলে যাবে উইভিং ইন্ডাস্ট্রি। উইভিং ইন্ডাস্ট্রিতে মূলত হচ্ছে বিভিন্ন ডিজিটাল টাইপের আমাদের তাঁত আসে, এই তাঁতগুলো সুতাগুলো প্রসেস করে এই গ্রে কালারের সুতাগুলো প্রসেস করে আমাদের হচ্ছে ফেব্রিক বানানো। ফেব্রিক হচ্ছে, ফেব্রিক কিন্তু পোশাক না, ফেব্রিক হচ্ছে একদম লম্বা দৈর্ঘ্যে অনেক পোশাক, মানে লম্বা অনেক লেন্থে, যেটা পোশাক না, এটা কি কালারের হবে, আবার গ্রে কালারেরই হবে। তারপরে এই কাপড়টা যেটা পাওয়া হয় উইভিং থেকে, যে কাপড়টা আমরা পাই, এই কাপড়টা পুরো ডাইং করা হয়, ডাইং করে রং করা হয়। রং করার পরে এই কাপড়টা, এই যে রং করার পরে আপনারা কাপড়টা ওই যে রেমন্ড থেকে ওই কাপড়টা হচ্ছে এই কাপড়টা, বিভিন্ন কালারের কাপড় আপনারা কিনেন। তারপরে এইটা আপনারা করেন কি, এটা কিনে নিয়ে যায় দর্জির দোকানে, দেন মাপ দেন যে আমাকে কাপড় সেলাই করে দেন, তারপরে হচ্ছে এটা গার্মেন্টস বানাই। কিন্তু আমরা যখন লার্জ স্কেল গার্মেন্টস এর জন্য বানাই, এই কাপড়টা চলে যায় গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বাইরের রিকোয়ারমেন্টস অনুযায়ী, বাইরের সাইজ অনুযায়ী মিনিমাম পিস অফ গার্মেন্টস মানে বানাই। বলেন নাইটিং আর ওয়েট প্রসেসিং এর কাজটা কোথায়? ওয়েট প্রসেসিং এর কাজ যদি বললাম যে আমাদের যখন গ্রে যে ফেব্রিকটা আমরা পাইলাম জি উইভিং ইন্ডাস্ট্রি থেকে, অর্থাৎ ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং থেকে আমরা যে গ্রে ফেব্রিকটা পাইলাম, এইটা চলে যাবে ডাইং ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, ডাইং মানে ওয়েট প্রসেসিং, ডাইং মানেই ওয়েট প্রসেসিং, ঠিক আছে। এটা ডাইং এ চলে যাবে, ওখানে রং করা হয়। তো আমার মনে হয় যে আপনি কাল্টিভেশন প্রসেসটা বুঝতে পারছেন। আমি এখন স্লাইডে চলে যাচ্ছি। হ্যাঁ, এখন পড়াইতে একটু সুবিধা হবে, কারণ একটা ওভারঅল ধারণা চলে আসছে। ল্যাপটপটা একটু দিয়ে তো, কি কোনো বুঝতে অসুবিধা? বুঝতে অসুবিধা হলে বলেন। স্যার কটন জিনিং করার পরে আমরা দেখলাম অনেকগুলো মানে রোলারের মতো করে ই হচ্ছে সুতাগুলো একত্রে করে তুলাগুলো পরে আপনার নেক্সট মেশিনে যাইতেছে। তো স্যার এই প্রসেসটা কি মেশিনের মাধ্যমে করা মানে একটা প্রসেসের পর আরেকটা প্রসেসে মানে জিনিসগুলো কোথায় যাচ্ছে,
এগুলো মূলত এই অনেকগুলো পাইপ দেখলেন না, অনেকগুলো পাইপের মতো দেখলেন না, এইটা হচ্ছে মানে ফুললি অটোমেটেড হয়ে গেছে এখন। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে না সব জায়গায়। এটা মনে করেন একটা মেশিন থেকে প্রসেস করার পর যে আউটপুটটা, এটা ওই পাইপ দিয়ে পরের মেশিনে ইনপুট হয়ে যাচ্ছে। এটা এয়ার ফ্লোর মাধ্যমে যাচ্ছে, সাকশন করে টেনে নিয়ে আসা ওই পাইপের মাধ্যমেই হয়। কিন্তু ম্যানুয়াল প্রসেসে এটা আগে হচ্ছে ফিড করা হয়, এটা ওই গ্লোরুম থেকে একটা আউটপুট পাইতো, ওয়ার্কাররা নিয়ে যায় আবার কাটিং এ ফিট করতো। এগুলো ইয়ার ম্যানুফ্যাকচারিং এ পাবেন বিষয়। আমি মূলত ফাইবার পড়াচ্ছি, ফাইবার সম্পর্কে আপনাদেরকে ধারণা দেই। এই ওভারঅল কথাগুলো বলার একটাই ধারণা, না হলে আপনারা বুঝবেন বোরিং লাগবে যে এই জিনিসগুলো আসলে কোথায় হচ্ছে কি হচ্ছে, আরে এত পেস লাগছে কেন। এখন কি ইন্টারেস্টিং লাগতেছে কিছু? জি স্যার। হ্যাঁ স্যার একটা কোশ্চেন, হ্যাঁ কোশ্চেন করতেই থাকে, সমস্যা নেই। স্যার কটন কি স্যার রিইউজ করা যায়? কটন হ্যাঁ রিইউজ করা যায়। কেমিক্যাল যুক্ত কটনগুলো রিইউজ করা যাবে? বুঝি না। মানে স্যার ধরেন কোন কটনে স্যার কেমিক্যাল দ্রব্যটা আছে, হ্যাঁ। মানে একটা ইউজের কেমিক্যাল ছিল ওটাতে, হ্যাঁ হ্যাঁ ওটা কি আবার রিইউজ করতে পারবে? হ্যাঁ অনেক অনেক ইয়া আসছে, অনেক রিসার্চাররা এগুলা বের করতেছে রিইউজের ইয়াটা। ইভেন আপনাদের যে শার্ট, এই শার্ট থেকে ফাইবার ফর্মে আবার নিয়ে চলে যাওয়া যায়। স্যার এটা একটা কাজ করে ইচ্ছা স্যার আমরা রিইউজ করতে পারবো। আমি তো করছি অলরেডি এটা এরকম টাইপের আমি একটা কাজ করছি। আমার জার্নালে পেপারও আছে যে আপনার যে পোস্ট কনজিউমার যে গার্মেন্টস গুলো হয়, অর্থাৎ আপনারা যে গার্মেন্টস গুলো ছিঁড়ে যায়, ফেটে যায়, এগুলো ফেলে দেন না। আমার কোশ্চেন ছিল স্যার যে কাপড়গুলো আমরা আজ থেকে 4-5 বছর আগে ইউজ করছি সেগুলো এখন কোথায় আছে, বা সেগুলো নিয়ে সেগুলো হচ্ছে এই কাপড়গুলো আপনার, আমি বলি এই কাপড়গুলা আপনারা যে 4-5 বছর আগে কাপড়গুলো ফেলে দিচ্ছেন, এই কাপড়গুলো কোথায় গেছে? অনেকে বিক্রি করে দেয়, অনেকে যে ধোপা নিয়ে যায়, হাড়ি পাতিল দিয়ে যায়, ঠিক আছে। এই কাপড়গুলো হয় কি, এই কাপড়গুলো কিছু পরিমাণে তো পরিবেশে চলে যায়, অনেকে ফেলে দেয় বিভিন্ন এনভায়রনমেন্টে, এটা পরিবেশের অনেক ক্ষতি হয়। কিছু পরিমাণ পরিবেশে চলে গেল, এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট পড়লো, আমাদের পরিবেশ দূষণ হলো কিছু পরিমাণ কাপড় রিসাইক্লিং করা হয়। রিসাইক্লিং মানে 3টা জিনিস আছে, এগুলো পড়াইতে গেলে আপনাদের 2 দিন লাগবে। রিইউজ, রিসাইক্লিং, আরেকটা হচ্ছে রিডিউস, 3R আছে। সো রিইউজ রিসাইক্লিং এটাতে আসি। রিসাইক্লিং এ হচ্ছে আপনার কিছু কাপড় নিয়ে যায় এই কাপড়গুলো কেটে বিভিন্ন ধরনের জিনিসপত্র বানায়। দেখেন না অনেক সময় ডেকোরেটিভ টাইপের ফুলের টপ কাপড়ের, এগুলা করে কি এই কাপড়গুলোকে কেটে বিভিন্ন ডিজাইনের কাপড় বানায়। তারপরে হচ্ছে এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে কাপড়গুলোকে ভাঙে, মানে কাপড়গুলো মেশিন আছে, এই মেশিনের মাধ্যমে কাপড়গুলোকে একদম ভেঙে এটা একটা ফাইবার ফর্মে পাওয়া যায়, যেখানে বিভিন্ন ধরনের জিনিস থাকে। যেমন আমার যে কাপড়টা আমি যে ভাঙতেছি, এটার মধ্যে তো শুধু এই আমার তুলাই নাই, এটার মধ্যে ডাই করা হয়েছে, দেন এই যে সেলাই করা হয়েছে না, অনেক শক্ত সুতা দিয়ে, অনেক স্ট্রং সুতা দিয়ে, এগুলা দিয়ে এই যে আপনাদের মেশিন যে আছে এগুলা দিয়ে সেলাই করা হয়েছে না, এই সুতাগুলা থাকে। তারপরে এটাকে ভাঙার পরে এই সুতাগুলাকে আলাদা করা হয়। আলাদা করে আমরা একটা মানে খুবই দুর্বল টাইপের একটা ফাইবারের মতো পাই, এটাকে সোডি বলে, সোডি, ঠিক আছে, এটাকে সোডি বলে। এই ফাইবারগুলা দিয়ে আবার বিভিন্ন ধরনের জিনিসপত্র বানানো হয়। যেমন কম দামে তোষক পাওয়া যায় না, ওগুলার ভিতরে কি দেয়, এইগুলাই দেয়, ঠিক আছে। এই যে সোডিগুলা কাপড়গুলাকে ভাঙার পরে এই কাপড়গুলা যখন ফাইবার ফর্মে নিয়ে গেল, এই ফাইবার ফর্মে নিয়ে যাওয়ার পরে এই যে সোডিগুলা হচ্ছে ওই যে কম্বলের ভিতরে দেয়, তোষকের ভিতরে দেয়, বালিশের ভিতরে দেয়। যেগুলো ভালো কোয়ালিটির বালিশ, ভালো কোয়ালিটির তোষক, ভালো কোয়ালিটির ফোম, এগুলোর দাম অনেক বেশি না। কিন্তু আপনি জানেন তোষক আর লেপ কিন্তু 300-400 টাকা দামেও কিনতে পাওয়া যায়। কিভাবে তৈরি করে? ওগুলাকে তুলা দেয়, এইভাবে প্রসেস করে এই তুলা কি ওখানে ভাবছেন? তাইলে ওইটার দামই হবে 10,000 টাকা, কারণ ওখানে 10,000 টাকা তুলাই চলে যাবে, বুঝতে পারছেন? তো এই জিনিসগুলা দেয়। 2 নাম্বার হচ্ছে এই জিনিসগুলা দিয়ে বিভিন্ন রিসার্চাররা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ডেভেলপ করে ফেলছে অলরেডি। যেমন এগুলা এই কম্পোজিট মেশিন আছে, এই সোডিটাকে প্রেস করে এই কম্পোজিটের শীট বানায়, এরকম শীট হয়। এই যে এটা দেখছেন না, এরকম শীট বানানো যায়,
এরকম শীট বানায় বিভিন্ন জায়গায় ইউজ করা যায়, এইগুলা নিয়ে কাজ চলতেছে অলরেডি, যে এগুলাকে কি করা যায়। আর রিইউজ কোনটা বলেন দেখি? রিইউজ হচ্ছে আপনি ওই জিনিসটা পুনরায় ইউজ করতেছেন, আর রিসাইক্লিং মানে আপনি ওই জিনিসটা দিয়ে কোনো কিছু মানে ওটা কনভার্সন করতেছেন। কনভার্সন মানে চেঞ্জ করতেছেন, ওইটা দিয়ে আপনি ভাঙতেছেন, ভাঙে অন্য কিছু একটা বানাচ্ছেন। সো এই জিনিসগুলো এইভাবে থাকে। হ্যাঁ, বুঝা গেছে? তাহলে আপনি ক্লিয়ার? আর কোনো প্রশ্ন করেন? প্রশ্ন করেন। হ্যাঁ, যাচ্ছি। কয়টা বাজে? ফ্লাইটে তো যাইতে পারি না। 12:15 পাসওয়ার্ড কি দেখা আসলো নাকি আবার? ও, আমি তো চাইনি না। আচ্ছা, যাচ্ছি। আমরা কটন ফাইবার করতেছি। হ্যাঁ, এই যে বোলটা, কটনের যে বোলটা কভার পেজে দেওয়া আছে, এটা তো ভিডিওতে দেখছেন না? জিনিসগুলো ক্লিয়ার? বলেন। এই যে দেখছেন এগুলো শীট তৈরি করতেছে। এই শীটগুলো এই যে টাইলসের জায়গায় ইউজ করা হয়। আমরা একটা কাজ করছিলাম, আমরা হচ্ছে ওই কটন যে ফাইবারটা, রিসাইক্লিং যে ফাইবারটা, মানে আমরা করছিলাম কি, শুনো তোমাদেরকে, তাহলে আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে ইন্টারেস্টিং হবে জিনিসগুলো। আমরা হচ্ছে এই যে রিসাইক্লিং কটনগুলা, অর্থাৎ আপনাদের পোস্ট কনজিউমার গার্মেন্টস থেকে আমরা যেগুলো পাই, শুধুমাত্র পোস্ট কনজিউমার গার্মেন্টস শুধুমাত্র না রে ভাই, অনেক ওয়েস্টেজ আছে। যেমন আপনারা যে ফ্যাব্রিকটা, অর্থাৎ আপনারা যে গ্রে ফ্যাব্রিকটা তারপর রং করে না, রং করার পরে এই ফ্যাব্রিকটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিনে না, কিনার পরে ওরা করে কি কাটে না, গার্মেন্টস গুলোকে কাটে কম্পোনেন্টে ভাগ করে সেলাই করে। কাটার সময় অনেকগুলা কাটিং ওয়েস্ট হয় না? এই কাটিং ওয়েস্টের পরিমাণ জানেন আপনারা? বিলিয়নস অফ টন, মানে টেক্সটাইল ওয়েস্ট বিলিয়নস অফ টনস পার ইয়ার, এত পরিমাণে ওয়েস্টেজ। স্যার ধরেন স্যার যে ওয়েস্টেজগুলো বেরোচ্ছে স্যার, ওই ওয়েস্টেজগুলো থেকে আবার স্যার পুনরায় স্যার একটা ফাইবার পাওয়া যাবে না? পুনরায় আমি তো বললাম যে পুনরায় হচ্ছে ফাইবার করা যায়, ওইটাই তো আমি বলতেছি যে ওইগুলোকে ভাঙা হয়, ভেঙে একটা ফাইবার ফর্মে নিয়ে আসা হয়, এটাকে স্টোরি বলে। তো আমরা কি কাজটা এটাকে ভাঙছিলাম, ভাঙে এই যে আমরা ফাইবার ফর্মে নিয়ে আসছিলাম। হ্যাঁ, ফাইবার ফর্মে নিয়ে আসে, তো এটা তো আমরা মূলত কটন নিয়ে কাজ করছিলাম, মানে কটনের যেগুলো পোশাক। এখন ওয়েস্টেজ আবার ডিফারেন্ট প্রকারের থাকতে পারে, কটনের পোশাকের ওয়েস্টেজ, পলিয়েস্টারের ওয়েস্টেজ ডিফারেন্ট হতে পারে। তো আমরা মূলত হচ্ছে আমরা যেটা করছিলাম এক্সাম্পল দিয়ে বোঝাই, কটন ফাইবারে ওই যে কটন ফাইবারকে নিয়ে আসছিলাম, এখানে পোস্ট কনজিউমার গার্মেন্টস। পোস্ট কনজিউমার গার্মেন্টস মানে কি? মানে পোস্ট মানে কি? পরে মানে কনজিউমার ব্যবহার করার পরে যে গার্মেন্টস গুলো ফেলে দেয়, ওই গার্মেন্টস গুলো হচ্ছে পোস্ট কনজিউমার গার্মেন্টস। ওইখান থেকে নিয়ে আমরা কটন ফাইবার ফর্মে নিয়ে আসছিলাম, যেটা স্ট্রেংথ অনেক কম হবে। কেন কম হবে? কারণ কটন ফাইবারকে তো একবার টানে হেঁচড়া করে তো প্রসেস করা হয়েছে, এমনি তো স্ট্রেংথ কমে গেছে, আর তারপর আরেকটা জিনিসকে ভেঙে একদম গুঁড়া করে দিয়েছে। তার মানে এটার স্ট্রেংথ আগের যে রিয়েল যে কটনটা, মানে আমরা যেটা প্রসেস করতেছি ওইটার থেকে স্ট্রেংথটা অনেক কম হবে না? অনেক কম। তো ওইটাকে আমরা তখন এইভাবে দিছি যে 70% ধরেন 70% হচ্ছে কটন দিছি, তারপর হাই স্ট্রেংথ ম্যাটেরিয়াল কিছু আছে তাই না, 30% দিছি পলিয়েস্টার ফাইবার। হ্যাঁ, এই দুইটা ফাইবার মিক্স করে কম্পোজিট একটা মেশিন আছে, এই কম্পোজিট মেশিনে আমরা ফাইবারগুলোকে প্রেস করে আমরা হচ্ছে এরকম শীট বানাইছি। তো দেখা গেছে এটা মিক্স আপ করার ফলে এগুলার থার্মাল রেজিস্টিভিটি ভালো পাওয়া গেছে। ওই শীটটা আমরা টেস্ট করছি, থার্মাল কন্ডাক্টিভিটি টেস্ট করছি, হিট রেডিয়েন্ট টেস্ট করছি, স্ট্রেন টেস্ট করছি, টেনজাইল স্ট্রেন, বেন্ডিং স্ট্রেন, ইমপ্যাক্ট স্ট্রেন, এসসিএম সবকিছু আমরা করছি। ওয়াটার অ্যাবজর্বেন্সি, এটা ওয়াটারের প্রতি এটার ইন্টারঅ্যাকশন কিরকম, ওই ম্যাটেরিয়ালটা আমরা টেস্ট করছি। টেস্ট করে আমরা যেটা দেখছি
যেটা থার্মাল রেজিস্টিভিটি প্রপার্টিজ দেখাচ্ছে। অর্থাৎ আমি যদি এটা রুমটাতে লাগাই দেই চারপাশে ছাদে প্লাস হচ্ছে ওয়ালে, এটা হচ্ছে ভিতরে টেম্পারেচারটা বাইরে যাইতে দিচ্ছে না। সো এটা আমরা অ্যাপ্লিকেশন দেখাইছি যে শীত প্রধান দেশে ওরা করে কি, শীত প্রধান দেশের বাড়িগুলো দেখবেন কিরকম টাইপের হয়, ওগুলা কিন্তু একটু স্পেশাল টাইপের বাড়ি হয়। ওখানে কি ছাদ থাকে, আমেরিকাতে যে দেখেন ওই যে ছোট ছোট উপরে এই যে এইভাবে ইয়াগুলো থাকে সে শীতের মতো থাকে না, ওগুলো মূলত এই জন্য থাকে যে ওখানে তো -ডিগ্রি প্রায় মাইনাসের নিচে। সো বাড়ির ভিতরে যে টেম্পারেচার আছে এটা যাতে কোনোভাবে বাইরে না যায়, বাড়িটা যাতে একটু গরম থাকে, ঠিক আছে, সার্ভাইভ করার জন্য। তো আমরা দেখাইছি যে ওই জায়গাগুলোতে অ্যাপ্লাই করা যেতে পারে, এরকম একটা কাজ আমরা করছি। আমার আন্ডার গ্রাজুয়েশনে এরকম একটা কাজ ছিল। আপনারাও যখন ফোর্থ ইয়ারে উঠবেন আপনাদেরকেও সেম টাইপের একটা কাজ করতে হবে, ওয়েদার এটা রিসাইক্লিং চিন্তা এখন থেকে করতে পারেন, ইনোভেশন চিন্তা করতে পারেন। আপনাদেরকে কিন্তু এই জিনিসটাই থিসিস, এই জিনিসটাকেই বলা হচ্ছে থিসিস। আপনাদেরকে আমি বলছিলাম না দুইটা জিনিস করতে হবে বিএসসি সার্টিফিকেট পেতে গেলে, বিএসসি সার্টিফিকেট পেতে গেলে দুইটা জিনিস করতে হবে, এক হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আর এটা হচ্ছে থিসিস। থিসিসটাই হচ্ছে এরকম একটা নতুন ইনোভেশন আইডিয়া নিয়ে কাজ করা, রিসার্চ করা। আর ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা হচ্ছে আমরা অথবা আপনারা যে যার ইচ্ছা মতো একটা ইন্ডাস্ট্রিতে হচ্ছে আপনারা ইন্টার্নি করবেন 6 মাসের জন্য, 6 মাস অথবা 3 মাসের জন্য। ওখানে ওই ইন্ডাস্ট্রিতে আপনারা হাতে কলমে শিখবেন, শেখার পরে একটা রিপোর্ট জমা দিবেন, ওই রিপোর্ট অনুযায়ী আপনারা হচ্ছে প্রেজেন্টেশন দিবেন, সার্ভার থাকবে তারপরে কি শিখে আসছেন, ঠিক আছে। ওইটা ইন্ডাস্ট্রির সাথে অ্যাসাইন করতে হবে, কারণ আপনারা তো বিএসসি ইঞ্জিনিয়ার হচ্ছেন, আপনাদের তো একটা ক্যাপাবিলিটিস লাগবে জিনিসগুলোতে। আপনারা যাতে বাইরের দেশে মুভ করতে পারেন তার জন্য থিসিস কিভাবে করে সেটাও শেখানো হবে, প্লাস হচ্ছে আপনারা ইন্ডাস্ট্রিতে যাতে ভালো করতে পারেন ইন্ডাস্ট্রিয়াল একদম হাতে কলমে জিনিসগুলো শেখানো হবে। এটা বিএসসি এটা মূলত 4-1-4-2 তে হয়। 4-1-4-2 বলতে বুঝাইছি ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টার, ফোর্থ ইয়ার সেকেন্ড সেমিস্টার, বুঝে গেছে। আর কোনো প্রশ্ন? আমরা টপিকসে ঢুকি, এগুলো আমি পড়াইছি তাই না? এই যে এটা আঁকছিলাম, স্ট্রাকচার আঁকছিলাম, কেন এটা পানির প্রতি ইন্টারঅ্যাকশন বেশি, এগুলা বলছি আমি। হ্যাঁ, এই যে এই বেলগুলা চিনা যাচ্ছে, এগুলা কোথায় আছে? ওই যে ভিডিওতে দেখছেন না কোন প্রসেসে? আমি মূলত ভিডিওটা এই জন্যই কিন্তু দেখাইছি যাতে আপনারা ধরতে পারেন যে এটা হচ্ছে ওই প্রসেসে। কোর্ডন বোল আপনি বুঝতেছেন? আপনি কোনো কথা বলতেছেন না কেন? সব বুঝছেন? আমি কিন্তু খুব সহজভাবে বুঝাচ্ছি। এখন কোর্ডনের স্পেসিস পড়াইছি, কোর্ডনের স্ট্রাকচার যেটা আছে এই কোর্ডনের স্ট্রাকচারটা মূলত কিডনি শেপের। হ্যাঁ, কোর্ডনের যে স্ট্রাকচার এটা যখন আমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি অথবা এসপিএম দেখে দেখি, এটা হচ্ছে এই যে কিডনি শেপের, এরকম শেপের একটা স্ট্রাকচার। কোর্ডন ফাইবার একটা ফাইবার, অর্থাৎ আমরা তো ইঞ্জিনিয়ার, আমরা হচ্ছে মানে যেহেতু আপনারা বিএসসি করতেছেন, আপনারা ধরেন কোর্ডনের যে বোল আছে, বোল থেকে একটা মাত্র ফাইবার নেবেন, ফাইবারটা ধরুন এইটা। এখন এটা আপনারা ফাইবারটা ধরুন এইটা, এটা আপনারা জুম করে দেখতেছেন, জুম করে এই যে ডায়ামিটার এই পাশে আছে না, মানে এইভাবে যদি দেন এইটার একটা ভিউ আছে না, এইটা ধরুন ফাইবার। আমি কি বুঝাইতে পারতেছি? এই যে ক্রস সেকশনটা মানে এইভাবে যদি দেখেন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, এটা যদি ফাইবার, হ্যাঁ এই যে এই ক্রস সেকশনটা মানে এটা যদি ফাইবার হয়, এই জিনিসটা যখন আপনি অনুবীক্ষণ যন্ত্র অথবা এসসিএম এর মাধ্যমে দেখেন, এসসিএম হচ্ছে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, এটা হাই রেজুলেশনে। মোবাইলে কত রেজুলেশনে দেখেন? মোবাইলে দেখেন 100 রেজুলেশন, যদি আইফোন থাকে মানে 100 গুণে জুম করতে পারেন। আর এসসিএম কি করে 10,000 স্কেলে জুম করতে পারে, একদম মলিকুল দেখতে পারে ভিতরে কি আছে, ঠিক আছে। সো আমরা যে শেপটা পাই এটা কিডনি শেপের, আর মাঝখানে যেটা থাকে এটাকে বলা হচ্ছে লুমেন। মাঝখানে একটা জিনিস থাকে, মাঝখানে এরকম একটা ফাঁকা থাকে, মানে ওই স্ট্রাকচারটা, এই যে কোডনের যে স্ট্রাকচারটা এটার মাঝখানে এরকম একটা ফাঁকা জায়গা থাকে, এটাকে বলা হয় লুমেন। এই লুমেনের পরিমাণটা যদি বেশি থাকে, লুমেনের পরিমাণটা যদি বেশি থাকে মানে এটা হচ্ছে কোডনের লাইফ সাইকেলে বিভিন্ন পর্যায়ে এই লুমেনটা ছোট বড় হয়। এই লুমেনটা যদি একদম না থাকে তার মানে ওটা ডেড ফাইবার আমরা বলি। মানে লুমেনটা যখন পরিপক্ক হয় আস্তে আস্তে এটা কমতে থাকে, কমতে থাকতে থাকতে এরকম হয়, ছোট হতে হতে নাই হয়ে যায়, তখন আমরা ওটাকে ডেড ফাইবার বলি। যাই হোক, ক্রস সেকশনটা এরকম। হ্যাঁ, স্ট্রাকচার অফ কোডন বলেন যখন এটা মানে ফার্স্ট যে দুলাতে পরিণত হচ্ছে, হ্যাঁ
আস্তে আস্তে কতটুকু থাকে লুমেনটা? তখন বড় থাকে, অনেক বড় তখন থাকে। ম্যাক্সিমাম থাকে, আস্তে 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 এটা কমতে থাকে। এখন কি তখন কি মানে কি বলে এটাকে ক্যালিব্রেশন করা সম্ভব? না, তখন ক্যালিব্রেশন করলে তো আমি বলছি না যে একটা লাইফ সাইকেলের একটা সার্টেন লেভেল পর্যন্ত যেতে হবে, স্পেসিফিক লেভেল পর্যন্ত, তারপর এটা ক্যালিব্রেশন করতে হবে আমাদের সুতা তৈরির উপযোগী কোডনটা পাওয়ার জন্য। এই যে দেখতেছেন না মাঝখানে, হ্যাঁ এগুলা লুমেন, এটা লুমেন বড় না, বুঝা যাচ্ছে? এগুলা লুমেন, আর এটা হচ্ছে কোডনের স্ট্রাকচার। হ্যাঁ, কোডনের স্ট্রাকচার হচ্ছে কিডনি শেপ, কিডনি শেপ। এগুলা ভাইবাতে জিজ্ঞাসা করবে যে কোডনের স্ট্রাকচার কি শেপের? কিডনি শেপের, কিডনির মতো দেখতে। ঠিক আছে? এই স্ট্রাকচার অফ কোডন ফাইবার দেখেন, এটা কিন্তু হচ্ছে কোডন ফাইবারটা এইভাবে আছে, মানে এটা যদি কোডন ফাইবার হয়, এটা যদি কোডন ফাইবার হয়, আপনি দেখতেছেন এই যে স্ট্রাকচারটা, এটা কিভাবে দেখতেছেন? এইভাবে। আর এই যে এগুলা দেখতেছেন এইভাবে। বুঝা গেছে? কে বুঝেননি বলুন তো? এটা যদি কোডন ফাইবার হয়, এই যে লম্বাগুলা এইভাবে দেখতেছেন জুম করে, একটা ফাইবার, ওখানে কিন্তু হচ্ছে বিভিন্ন ফাইবার আছে, কিন্তু অনেকগুলো ফাইবার আছে, তাই না? আর এই যে ক্রস সেকশনটা যেগুলো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এইভাবে। ঠিক আছে? এটা কোডন ফাইবারের হচ্ছে জুম করে আপনারা দেখতেছেন। আর এই যে কোডন ফাইবারকে ডিভাইড করা হয়েছে, যে এটা কোডন ফাইবার, এটা একটা ফাইবার, এই ফাইবারটার স্ট্রাকচারটা এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে এটা অঙ্কন করো। এই যে এটা ফাইবার, ফাইবারের এটা হচ্ছে বেস, এটা বডি, আর টিপ, মাথার অংশটাকে টিপ বলা হয়, আর নিচের অংশটাকে বেস হিসেবে বলা হয়। ক্রস সেকশন মানে এই যে এসসিএম বলছে, এসসিএম হচ্ছে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। এখানে কটন ফাইবার একটা কেটে নেওয়া হয়েছে, এইভাবে কেটে নেওয়া হয়েছে, কেটে নিয়ে ধরেন এই যে কাটার পরে এই জিনিসটা পাইছি না, এটা এইভাবে দেখা হচ্ছে ক্রস সেকশনটা মূলত এরকম, মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে না, এটা লুমেন। আপনারা আমরা ভিতরে চলে গেছি। লুমেনটা স্যার যখনই শেষ মানে দেখার ভিজিবল থাকবে তখন ওটা উপযোগী থাকবে না। হ্যাঁ, ওটা ডেড ফাইবার বলে। আচ্ছা, এখানে লুমেনটা বেশি। এখন দেখেন আমাদের যে ফাইবারটা থাকে, এটা যদি ফাইবার হয়, তাহলে এই ফাইবারটা তো ধরেন এইটা ফাইবার মার্কারটা, তো এটা আপনারা বিভিন্ন স্তর আছে না, এই যে একটা স্তর, এই যে স্তর, এই যে ভিতরের স্তর, বিভিন্ন স্তর আছে। তো এই স্তরটাকে আমরা এখন ভাগ করব। এই যে স্তরটা, এই স্তরের বিভিন্ন ধরনের মানে পুরো স্তরটাকে এই যে দেখেন এখানে ছিঁড়ে দেখানো হয়েছে, এটার ভিতরে এটা, এটার ভিতরে এটা। সো সর্বপ্রথম সবচেয়ে উপরে যেটা থাকে কোডন ফাইবারটা মূলত এরকম, এটাকে হচ্ছে কেটে 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 ছোট পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। মানে এটার ভিতরে এইটা আছে, এটার ভিতরে এটা আছে, এটার ভিতরে এইটা, এটার ভিতরে এইটা, এটার ভিতরে এইটা, দেন এটা, দেন এটা, দেন এটা, একদম লুমেন ফাঁকা অংশটা। বুঝা গেছে আমার কথা? বুঝতেছেন? এটা পুরোটা হচ্ছে কোডনের একটা সিঙ্গেল ফাইবারের সবচেয়ে উপরে এই জিনিসটা আছে, তারপরে আস্তে আস্তে ভিতরের স্তরগুলোতে এগুলা জিনিস আছে, একদম শেষে আছে লুমেনটা, মাঝখানে যে ফাঁকাটা সেটা হচ্ছে লুমেন। বুঝা গেছে? এই যে ইন্ডিভিজুয়াল স্তরগুলা কোডনের একটা ফাইবার কিন্তু আমরা করতেছি এখন, কোডনের একটা ফাইবারের ভিতরে ঢুকে গেছে। তো ইন্ডিভিজুয়াল স্তরগুলোর কাজ আছে এবং এগুলো আপনাদেরকে করতে হবে। সবচেয়ে যে বাইরের স্তরটা সেটা হচ্ছে কিউটিক্যাল, সবচেয়ে বাইরের স্তরটা কিউটিক্যাল। তারপরে যে স্তরটা সেটাকে বলা হয় হচ্ছে প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ড লেয়ার, প্রাইমারি সেল ওয়াল, ফার্স্ট লেয়ার। অর্থাৎ প্রথমে কিউটিক্যাল, তারপর প্রাইমারি সেল ওয়াল, ফার্স্ট লেয়ার, তারপর প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ড লেয়ার, তারপর হচ্ছে ওয়াইন্ডিং লেয়ার, তারপরে হচ্ছে সেকেন্ডারি সেল উইথ সেভারাল লেয়ার। অর্থাৎ আমাদের মূলত এটাকে যদি আমরা ভাগ করি, এই যে দেখেন এখানে দেখেন, যদি ভাগ করি, একটা হচ্ছে কিউটিক্যাল, তাই না? বুঝতেছেন না? প্রাইমারি সেল, সেকেন্ডারি সেল, লুমেন, মূলত এই জিনিসগুলাই। হ্যাঁ, চারটা জিনিস। তো কিউটিক্যাল সবচেয়ে বাইরের পোরশনটা হচ্ছে কিউটিক্যাল। প্রাইমারি সেল ওয়াল যে আছে, প্রাইমারি সেল ওয়ালের মধ্যে আবার দুই তিনটা স্তর আছে, ওগুলা লেয়ার 1 লেয়ার 2 বলা হয়েছে। সেকেন্ডারি সেলের হচ্ছে মাল্টিপল লেয়ার আছে, লেয়ার 1 লেয়ার 2, এবং মাঝখানে হচ্ছে লুমেনটা আছে। এবার বুঝা গেছে? আমরা কিন্তু হচ্ছে একটা সিঙ্গেল ফাইবারে ভিতরে ঢুকে স্ট্রাকচারটা দেখতেছি যে এটার স্ট্রাকচারটা কি রকম, এগুলো তো জানতে হবে। ঠিক আছে না? এটা ইম্পর্টেন্ট আছে, এটা ড্র করা শিখতে হবে কিন্তু। হ্যাঁ, এই যে ওই সেম জিনিসই আর কি, আরো একটা মানে এগুলো কিন্তু রিয়েল পিকচার। হ্যাঁ, মানে রিয়েল পিকচারের হচ্ছে গ্রাফিক্যাল ফর্ম, রিয়েল পিকচার না
কিন্তু এটা হচ্ছে কি কি থাকতেছে, এই যে কিউটিকল, এই যে প্রাইমারি সেল, সেকেন্ডারি সেলের বিভিন্ন লেয়ার, এই যে শেষের লুমেন। বুঝা গেছে? এটা কোডনের একটা ফাইবার। আপনারা বুঝতেছেন? ধরবো কিন্তু ভ্যারাইটিস টাইপস অফ কোডন, এখন বিভিন্ন টাইপের কোডন থাকতে পারে। যেহেতু একটা ন্যাচারাল প্রসেস কয়টা বাজে, ন্যাচারাল প্রসেসের মাধ্যমে হয়, সো ন্যাচারাল প্রসেসের মাধ্যমে কত কয়টা পর্যন্ত? একটা না? যেহেতু আমরা ন্যাচারাল প্রসেসের মাধ্যমে এই কোডনগুলো হয়ে থাকে, সো কোডনগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, বিভিন্ন ভাবে ভাগ করা যায় কম্পেয়ার টু ইটস লেন্থ, অর্থাৎ লেন্থের উপর ডিপেন্ড করে বিভিন্ন ভাবে ভাগ করা যায়। যেমন শর্ট স্টেপল কি ভেরি শর্ট স্টেপল কোডন, অর্থাৎ আমি কি বলছিলাম, একটা বলছিলাম স্টেপল আর একটা বলছিলাম ফিলামেন্ট। এটা এই ক্লাসে বলছিলাম না, ফিলামেন্ট মানে কি স্যার লম্বা 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 দৈর্ঘ্যের, আর স্টেপল মানে ছোট দৈর্ঘ্যের। কটন ফাইবার ফিলামেন্টে পাওয়া যায় না স্টেপলে? স্টেপলে স্যার স্টেপলে পাওয়া যায়, কারণ কটন ফাইবারটা হচ্ছে ছোট দৈর্ঘ্যের। ফিলামেন্টে কি পাওয়া যায়? যখন আমরা মেড ফাইবারগুলো বানাই, অর্থাৎ আমরা নিজের কেমিক্যাল সংমিশ্রণের মাধ্যমে সলিউশন থেকে স্পিনারের মাধ্যমে লম্বা লম্বা ফাইবার বানাই, যেমন পলিয়েস্টার নাইলন, যেগুলো মেড ফাইবার ন্যাচারাল না, সেগুলো ফিলামেন্ট ফাইবার। আর প্রাকৃতিক ফাইবারের মধ্যে সিল্ক যে ফাইবারটা, যেটা পলি পোকার লালা থেকে হয়, এইটা শুধুমাত্র ফিলামেন্ট। বাকি মানে ন্যাচারাল ফাইবারের সবগুলাই স্টেবল ফাইবার। কি বলছি? বুঝা গেছে? সিল্ক বাদে যত প্রকার ন্যাচারাল ফাইবার আছে সব হচ্ছে স্টেবল ফাইবার, শুধুমাত্র সিল্ক হচ্ছে ফিলামেন্ট ফাইবার। ফাইবার থেকে কিন্তু আসবে বিভিন্ন চাকরির ফাইবার, যে একটা ন্যাচারাল ফিলামেন্ট ফাইবারের উদাহরণ তখন কিন্তু বলতে হবে কি সিল্ক। হ্যাঁ, সিল্ক বাদে সবগুলা হচ্ছে স্টেবল ফাইবার। সিল্ক বাদে যত ন্যাচারাল ফাইবার আছে সব হচ্ছে স্টেবল, সিল্ক শুধু ফিলামেন্ট। সো এইখানে দেখেন ভেরি শর্ট স্টেবল কটন। ভেরি শর্ট স্টেবল কটন মানে কি বোঝানো হয়েছে? অনেক ছোট দৈর্ঘ্যের, মানে স্টেবল মানে তো ছোট। ভেরি শর্ট স্টেবল ছোট দৈর্ঘ্যের মানে যেই ফাইবারগুলো লেস দেন অর ইকুয়াল টু 21 মিলিমিটার, অর্থাৎ যেগুলা লেন্থ কোনটা, এটা যদি ফাইবার হয় লেন্থ কোনটা বলেন তো? এখান থেকে এটা, এখান থেকে এটা হচ্ছে লেন্থ। সো যেই ফাইবারগুলো দৈর্ঘ্য লেস দেন অর ইকুয়াল 21 মিলিমিটার, সেগুলো হচ্ছে ভেরি শর্ট স্টেবল কটন ফাইবার। আর শর্ট স্টেবল কটন ফাইবার কোনগুলা? ভেরি শর্ট স্টেবল মানে খুব ছোট দৈর্ঘ্যের, আর শর্ট স্টেবল মানে আমরা দেখতে পাচ্ছেন না ওরা। শর্ট স্টেবল মানে যেগুলো হচ্ছে 22 থেকে 25 মিলিমিটার, যে ফাইবারগুলো দৈর্ঘ্য 22 থেকে 25 মিলিমিটার। তাহলে মিডিয়াম স্টেবল ইন বিটুইন 26 থেকে 28 মিলিমিটার। অর্ডিনারি লং স্টেবল মানে এটা হচ্ছে আপনার 29 থেকে 34 মিলিমিটার। এক্সট্রা লং স্টেবল কোনগুলা? ইকুয়াল এন্ড গ্রেটার দেন 34, মানে 34 অথবা 34 এর থেকে বেশি মিলিমিটার দৈর্ঘ্যের ফাইবারগুলোকে আমরা এক্সট্রা লং স্টেবল বলবো। এটা কি বুঝতে পারেন নাকি বলেন? না বুঝেন কিছুই নাই অবশ্য। বুঝতেছেন না? সবাই আসলে ভালো হতো আজকে। আজকে বৃষ্টির কারণে, ঝড় বৃষ্টির কারণে আপনাদের উপস্থিতি 50% কমে গেছে। যাই হোক, তো এই জিনিসটা বুঝা গেছে? জি স্যার। পরের স্লাইডে যাচ্ছি। এটা দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে কটন ফাইবারকে কিছু ক্লাসিফাই করা হয়েছে, এই জিনিসগুলো জানতে হবে। টাইপস অফ পাক কটন, ঠিক আছে? এটা হচ্ছে পাক কটন মানে কি বোঝানো হয়েছে বলেন তো? পাকিস্তানি কটন। পাকিস্তানি কটনের কিছু টাইপস আছে, তার মধ্যে MNH 93 মানে কটন ফাইবারকে বিভিন্ন, মানে কটন ফাইবার বলতে ভুল হবে, মানে সব জিনিসে কিন্তু কিছু কিছু জিনিস কোড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, কারণ এত বড় নাম লেখা হয় না। অনেক সময় দেখেন না বিভিন্ন ধরনের জিনিসগুলোকে ডাইস কেমিক্যালস গুলাকে কোড দিয়ে বলা হয়, যে 79D এরকম করে বলা হয় না। সো এইভাবে এগুলোর নামকরণ কিছু করা হয়েছে। কটনের আগে আমরা যে ফাইবারটা দেখলাম, এটা কোন কটন ফাইবার স্যার? এটা হচ্ছে সব ধরনের কটনই লেন্থের উপর ডিপেন্ড করে এইভাবে ভাগ করা হয়েছে। এখন যদি একটা আমেরিকান কটন, সেটা দৈর্ঘ্য যদি হয় 23 মিলিমিটার, তাহলে ওটা কোন কটন বলেন তো? শর্ট স্টেপল কটন। একটা বাংলাদেশি কটন যদি 23 মিলিমিটার হয়, শর্ট স্টেপল। মানে আপনার হচ্ছে লেন্থের উপর ডিপেন্ড করে এইভাবে ক্যাটাগরাইজ করা হয়েছে। বুঝা গেছে? অর্গানিক কটন, BCI কটন,
সো এই যে যেটা প্রথম কোটনটা এটা হচ্ছে পাঞ্জাব রিজিয়ন থেকে পাওয়া যায়, আর একটা যেটা দ্বিতীয়টা সেটা হচ্ছে সিন্ধ রিজিয়ন থেকে পাওয়া যায়। অর্থাৎ এগুলো স্পেসিফিক জায়গার উপর ডিপেন্ড করে নামকরণ করা হয়েছে। কিন্তু অর্গানিক কটন আর বিসিআই কটন এই দুইটাই স্পেশাল টাইপস অফ কটন। অর্গানিক মানে কি বলেন তো? বলে না অর্গানিক ফুড। অর্গানিক মানে আপনারা কি বুঝেন বলেন? হ্যাঁ, ভেজাল মুক্ত প্রাকৃতিক মানে যেটাতে কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। আপনারা যখন এখন যে এগ্রিকালচার হয় বাংলাদেশে বলেন যে জায়গাতে বলেন, কোন জায়গায় কি কীটনাশক বাদে কি মানে ইয়া করা হয়? করা হয় না। আমাদের বিভিন্ন ধরনের বিষ মানে আমাদের পয়জন দেওয়া হয় যাতে পোকামাকড় আক্রমণ না করে। দেন হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের কিছু এই যে ইউরিয়া যে দেওয়া হয় এটা হচ্ছে গ্রোথকে মানে ওভার বৃদ্ধি করে। সো এই জিনিসগুলা তো আমরা মডিফিকেশন করতেছি, অর্থাৎ ন্যাচারালি একটা জিনিসের গ্রোথ হচ্ছে সেইটা সেই জায়গায় যায় আমরা তাদের অরিজিন রে নিয়ে খেলতেছি। ঠিক আছে, আপনার জেনেটিক্স নিয়ে খেলতেছি। আপনি বৃদ্ধি ন্যাচারালি বৃদ্ধি হইতে এইভাবে আমি সার দিয়ে একদম এরকম করে দেব আপনাকে। সো এই জিনিসটা তো ইফেক্ট আছে। আপনি যদি নেচারকে একটা ধাক্কা দেন, নেচার আপনাকে ডাবল নে সেই ধাক্কাটা ফিরাই দিবে। এটা কিন্তু অনেক ফেসবুক পোস্টে বিভিন্ন জায়গায় পত্রিকায় দেখছেন। ঠিক আছে না? গাছ কাটা আজকে শেষ করে বলছেন আর এখানে চিল্লায় বেড়াচ্ছেন 50 ডিগ্রি কেন? আরো জান না সামনে ঠান্ডার সময় হবে সবচেয়ে বেশি ঠান্ডা, গরমের সময় সবচেয়ে বেশি গরম, বন্যার সময় সবচেয়ে বেশি বন্যা। কেন হচ্ছে এগুলো? আমাদের দোষ হচ্ছে। ঠান্ডার সময় এই যে পিছনে তাকান, বিছতলায় বসে আছেন এখন, পিছনে তাকান কত বিল্ডিং, গাছপালা কয়টা আছে? ওই যে ছাদে দেখতে পাচ্ছেন সোলার লাগায় রাখছে, কিছু কিছু ছাদে দেখতে পাচ্ছেন, বেলকুনিতে দেখতে পাচ্ছেন। ওই গাছ দিয়ে কি আপনার একার নিঃশ্বাসই যোগাইতে পারবে না ওই গাছ। ঠিক আছে না? এইগুলা তো কেটে সব সাবার করে ফেলছে। সো এটা হচ্ছে অর্গানিকের সাথে ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে অর্গানিকের সাথে রিলেটেড। সেটা হচ্ছে যে কোটনগুলা আমরা কোনো প্রকারের কীটনাশক ছাড়া, কোনো প্রকারের কেমিক্যাল ছাড়া, কোনো প্রকারের নাইট্রোজেন জাতীয় সার ছাড়া আমরা যেগুলো হচ্ছে প্রোডিউস করে থাকি সেগুলোকে আমরা হচ্ছে অর্গানিক কটন বলি। আর অর্গানিক কটন দিয়ে যে আপনি পোশাকটা বানাবেন সেই পোশাকটা কি হবে? অর্গানিক হবে না? ধরেন একটা পোশাক বানালেন, এই পোশাকটা অর্গানিক কটন দিয়ে বানালেন, তারপর যে ডাইটা বলেন, ডাই তো কেমিক্যালস। এই যে ডাইগুলো আমাদের শরীরে লাগতেছে না? লাগতেছে তো। শরীর তো আপনার এটার উপর ডিপেন্ড করে আপনার আয়ুটা কম বেশি হয়। একটা ভালো কান্ট্রিতে জাপানে আয়ু কত বছর জানেন? অনেক বেশি। বাংলাদেশে কিন্তু বেশি, বাংলাদেশে কিন্তু অনেক কম। এই জিনিসগুলো, এই যে আপনার যে 3 পিসটা এটা যে কালার করছে এটা তো হচ্ছে সব কেমিক্যাল ডাই। এগুলো তো ন্যাচারাল ডাইয়ের পোশাকও আছে, যেমন ইকো পোশাক কিছু বলে অনেক দামি। এগুলো পরে কি এই যে মেহগনি গাছের পাতা, মেহেদি গাছের পাতা, এইখান থেকে ডাইগুলা কেনে, এইখান থেকে রঙগুলা কেনে নিয়ে এই পোশাকটা অর্গানিক কটন দিয়ে বানায়। দেন ওই ডাইটা হচ্ছে ন্যাচারাল ডাই দিয়ে করে। ন্যাচারাল ডাই হচ্ছে যে ডাইগুলো নেচার থেকে নেওয়া হয়, কেমিক্যাল ইউজ করা হয় না। যেমন মেহেদির পাতা থেকে নেওয়া যায়, তারপর হচ্ছে মেহেদির পাতা থেকে নেওয়া যায়, বিভিন্ন জায়গা থেকে ন্যাচারাল সোর্স থেকে ডাইগুলো নিয়ে যখন আপনি ফেব্রিকটা করবেন, এটা যখন আপনি করবেন তখন অবশ্যই আপনার এটার ইমপ্যাক্টটা শরীরের মধ্যে অন্যরকম হবে। কারণ আপনি যখন এই ডাই যখন করা হয়েছে, এই ডাইগুলা তো কেমিক্যাল, এগুলো তো শরীরের সাথে লাগতেছে, এটা তো খারাপ শরীরের জন্য। ঠিক আছে না? তো অর্গানিক কটন কোনটা বুঝা গেছে? বলেন তো অর্গানিক কটন কোনটা? এটা কোনো হইলো অর্গানিক কটন কোনটা? যেটা অর্গানিক সেটা অর্গানিক কটন। অর্গানিক হচ্ছে সেটাতে কোনো কীটনাশক মানে কটন যে কাল্টিভেশন করা হয় মানে তার যে জেনেটিক্স জিনের সাথে খেলা হয় না। ঠিক আছে, এটা তুলনামূলক একটা মানে খেলা করা, যে আপনি হচ্ছে জিনের উপর মডিফিকেশন ঘটায়া ওই যে মুরগিতে ইনজেকশন দেয়, গরুতে ইনজেকশন দেয়, দিয়া একদম তাদের বিট দিকে ডাবল করে দেওয়া হয়। এগুলা তো আপনি হচ্ছে তার যে জেনেটিক্স, তার যে সেল সেগুলোর সাথে খেলতেছেন। সো আপনি যেহেতু খেলতেছেন তারাও কিন্তু ইন্টারনালি হচ্ছে খেলে দেয় আপনার সাথে। খান বয়লা আপনার কিন্তু ভিতরে ভিতরে খেলে দিচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটা এই যে এটাই হলো মডিফিকেশন, ম্যানিপুলেশন, এটার উপর ডিপেন্ড করে। এই যে করোনার যে টিকা দিচ্ছেন, এগুলোর কথা বলা উচিত না। করোনার যে টিকা দিচ্ছেন এগুলা আপনার মানে আপনারা হয়তো বা এই জিনিসগুলো ভাবেন না, সেটা হচ্ছে
শরীরে ইনপুট দিচ্ছেন, আপনার শরীরের সেল কিন্তু সিগন্যাল দেয়। এটা আপনার সেলে কি মডিফিকেশন হয়ে যাচ্ছে এটা আপনি নিজেও বুঝতে পারতেছেন। ঠিক আছে, থার্ড যে ওয়ার্ল্ড ওয়ার হবে, কয়টা বিশ্বযুদ্ধ হয়েছে? তৃতীয় যে বিশ্বযুদ্ধটা হবে, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, সবাই বুঝতে পারবে যে বিশ্বযুদ্ধ হচ্ছে। তৃতীয় বিশ্বযুদ্ধ যে হবে কেউ বুঝতে পারবে না যে যুদ্ধ হচ্ছে। এটা হচ্ছে এই টাইপের যুদ্ধ হবে, নিউক্লিয়ার টাইপের, মানে ভিতরে আপনার হচ্ছে পুরো দেশের মানে সিস্টেম ওয়াইজ ইনফরমেটিভ টাইপের, ইকোনমিকের মনে করেন ভিতরে হ্যাকট্যাক হয়ে এই টাইপের জিনিস হবে। তারপর হচ্ছে আপনার মানে এমন সিস্টেম করবে যে আপনার জেনেটিক্স হচ্ছে মডিফিকেশন করে দিবে, আপনি তাদের পক্ষে কথা বলবেন। এই যে করোনা ইনজেকশন দিচ্ছেন, অনেকে বলতেছে এখন কি যে আছে এটার ভিতরে, এটা যে কি ইমপ্যাক্ট ফেলতেছে শরীরের মধ্যে। ঠিক আছে, এগুলো কিন্তু হচ্ছে জিনিসগুলো মডিফাই করা যায়, এগুলা মডিফিকেশন করা যায় একটা মানুষকে। আপনি যখন এই জিনটা, যেমন আপনারা যখন একটা বিবাহ হয়, একটা মেয়ে একটা ছেলে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, না বলি তো এই যে জেনেটিক্স মডিফিকেশন কিন্তু মেয়ের হয়। ঠিক আছে, অনেক ক্ষেত্রেই হয়, ম্যানিপুলেট হয়ে যায়। কিভাবে হয়? এগুলো হচ্ছে জেনেটিক মডিফিকেশন হয়। তো এই জন্য আমাদের এই অর্গানিক কোডন সম্পর্কে বলতে এই কথাগুলো আসছে। হ্যাঁ, অর্গানিক কোডন কোনটা? যেটা আপনি কোনো মডিফিকেশন করতেছেন না, সার দিচ্ছেন না, কীটনাশক দিচ্ছেন না, কিছু দিচ্ছেন না। ক্লাসটা একটু লেন্দি হবে, বিরক্ত লাগতেছে? না স্যার। বিসি আমি কিন্তু ক্লাসের বাইরে অনেক এক্সট্রা কথা বলি। কেন বলি? কারণ যাতে বুঝতে পারে। এখন যদি এখানে আসে এই স্লাইডটা ধরে যদি পড়াইতাম, এই কোডন এটা, সুতা এটা, মেশিন এটা, শেষ। কোনটা কোথা থেকে আসলো, কোনটা কোথায় যাবে, উদ্দেশ্য কি, কেন করতেছি, এগুলা জিনিস যদি না বুঝতেন তাহলে কি হইতো কোনো? এখন বোরিং লাগতো না? ভাবতেন যে টেক্সটাইলটা কি? বিসিআই কটনটা আমরা দেখবো। এই যে অর্গানিক কি বলছে? ইট ইজ জেনারেলি আন্ডারস্টুড অ্যাজ কটন গ্রোন ফ্রম নন জেনেটিক্যালি মডিফাইড প্লান্টস, অর্থাৎ যে প্লান্টটাকে জেনেটিক্যালি মডিফাইড করা হয়নি। জেনেটিক্যালি মডিফাইড কোনটা? যেটা সার দিয়ে বৃদ্ধি করতেছেন, দ্রুত সার দিয়ে তার প্রোডাকশন বাড়াচ্ছেন। এই জিনিসটা আগে হচ্ছে ধানের গাছে বিঘা প্রতি নাকি হচ্ছে ধান হইতো 8 মণ 10 মণ, এখন 50 মণ 60 মণ হয়। কেন হয়? এই যে জেনেটিক্যালি মডিফিকেশন করে বলছেন। একটা ব্রয়লার মুরগি নাকি 1 মাসে 3 কেজি হয়ে যাইতেছে। দেশি মুরগি হবে তো বাচ্চাই থাকবে। ঠিক আছে না? আপনি এমন ফিড খাওয়াচ্ছেন, জেনেটিক্যালি মডিফিকেশন হচ্ছে। এই জিনিসগুলো করা যাবে না। এই জিনিসগুলো যদি করেন, এই জিনিসগুলো যদি আপনাদের শরীরে যায়, এই জিনিসগুলো আপনাদের শরীরে ইমপ্যাক্ট ফেলবে, অবশ্যই ইমপ্যাক্ট ফেলবে। এখন দেখেন না, কিছু আজব রোগ হয়েছে মানুষ, এগুলো আগে ছিল না স্যার, ছিল না। আগে জেনেটিক মডিফিকেশন কম ছিল। ব্রয়লার মুরগি তো কিছুদিন হয়েছে আসছে, সব জিনিসে এখন জেনেটিক মডিফিকেশন। বাজারে গেলে কেউ কি বাজারে যান, সবজির বাজারে যান, ঢাকা শহরে কি তাজা সবজি, খালি মনে হয় সব সবুজ, গ্রোথ অনেক ভালো শাকসবজিগুলা। এগুলো যে কি যে দিছে এগুলাতে। কই মাছ দেখবেন 1 কেজি ওজনের কই মাছ, তেলাপিয়া মাছ, তাজা তাজা সবুজ দেখে কিনে নেন। কিন্তু এগুলোর মধ্যে যে কি আছে, আপনার যে কি করতেছে, তা আমিও খাই, আপনারাও খান, আমি জানি না কি হবে। ঠিক আছে, যাই হোক, এখন জীবনটা এরকম হয়ে গেছে। টু বি গ্রোন উইদাউট দ্য ইউজ অফ any synthetic agricultural chemical such as fertilizer or pesticides, অর্থাৎ কোন ধরনের সিনথেটিক এগ্রিকালচারাল কেমিক্যাল ইউজ না করে যে কটনটা করা হয় সেটা হচ্ছে অর্গানিক কটন। ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট মানে কি? মানে আপনি এনভায়রনমেন্টে কি পদচারণা রাখছেন, কটন কাল্টিভেশন করার ফলে এনভায়রনমেন্টে কি ইমপ্যাক্ট পড়তেছে সেটার একটা রেটিং এখানে দেওয়া আছে। যে কটন কভারস 2.5% of world's cultivated land yet uses 60% of world insecticides, more than any other single major crop. Insecticides মানে কি? তার মানে কটন কভারস 2.5%, অর্থাৎ গোটা ওয়ার্ল্ডে যদি 100 বিঘা জমি থাকে, 2.5 বিঘা জমিতে কটন কাল্টিভেট করা হয়। ঠিক আছে, কারণ পোশাকের চাহিদা কিরকম?
অনেক না আগে কম ছিল, এখন তো মানুষ হচ্ছে কি বলবো টিস্যু পেপারের মতো হচ্ছে পোশাক চেঞ্জ করে। আগে মানুষ ছিঁড়লে নষ্ট হলে পোশাক চেঞ্জ করতো, এখন মানুষ পোশাক চেঞ্জ করে স্টাইল ফ্যাশন, নতুন ফ্যাশন আসছে এটা বাদ যায়, ঠিক আছে না? আপনার কয়টা শার্ট আছে এখন বলুন তো? অনেক স্যার চারটা পাঁচটা শার্ট আছে, অথচ আগে মানুষের একটাই থাকতো। চারটা বছর কম হ্যাঁ কম, আরো অনেকেরই থাকে, কেউ কেউ থাকে দিনে একটা করে পরে আসতে না, যারা একটু বড় লোক থাকে। যাই হোক, তো তাসিন কি অনেক বড় লোক? স্যার তাসিন বড় লোক। আচ্ছা যাই হোক, তো আমরা হচ্ছে এই যে অনেক, তাহলে আমাদের চাহিদা অনেক, তাহলে আমাদের উৎপাদন করতে হচ্ছে অনেক বেশি, এই জন্য তুলা লাগবে অনেক বেশি। 2.5% অফ ওয়ার্ল্ড লেন্স কভার করে আছে, যেটা ওই যে 16% অফ ওয়ার্ল্ড ইনসেক্টিসাইডস কে কভার করছে, মোর দেন মানে সিঙ্গেল একটা শস্য উৎপাদনের জন্য যেটা সর্বোচ্চ ল্যান্ড কভার করে আছে, এবং হচ্ছে আমরা সারটা ওখানে দিচ্ছি, মানে আমরা বিভিন্ন ধরনের ইনসেক্টিসাইডস দিচ্ছি। Chemicals used in the processing of cotton polluted the air and surface water, অর্থাৎ আমরা যে কেমিক্যালগুলো ইউজ করি কটন কালটিভেট করার জন্য, সেগুলো হচ্ছে আমাদের এয়ারকেও পলিউট করে, তারপর হচ্ছে সারফেস ওয়াটারকেও পলিউট করে। সারফেস ওয়াটার মানে সারফেসে যে ওয়াটারগুলো আছে, অর্থাৎ কটনের ক্ষেত্রে যে ওয়াটারগুলো আছে, এগুলো তো আপনি তো প্রজাতিকে বিনষ্ট করে দিচ্ছেন। এই ওয়াটারগুলো যখন নদীতে যায়, নদীতে মাছ নাই কেন, নদীতে ব্যাঙ নাই কেন, এই যে কেমিক্যালগুলো যায় তো ওদেরকে মারা দিছে। কীটনাশকগুলো নাই, আগে ওই যে কেঁচো পাওয়া যায়, কেঁচো পাওয়া যায়, এটা কি ইমপ্যাক্ট পরিবেশে করবে না? 100% করবে। আপনি একটা প্রজাতিকে ধ্বংস করে দিচ্ছেন, ঠিক আছে? ঢাকা শহরে কাক নাই, আগে কাকের অত্যাচার বাঁচা যেত না, তারা তো পরিবেশ ভারসাম্য রক্ষা করতো। এই ডাস্টবিনগুলো অনেক ময়লা খেত, অনেক ক্ষতিকর ময়লা তারা ভোজন করে যাইত, সো এটা তো পরিবেশটাকে ব্যালেন্স করতো। কিন্তু এখন কাক নাই, কাক কেন মরে গেছে? কারণ এই যে খাবারের মধ্যে এমন পরিমাণে জেনেটিক্যাল মডিফিকেশন এবং খাবারের মধ্যে এমন পরিমাণের কেমিক্যাল, এই জিনিসগুলাই তো আপনারা ডাস্টবিনে ফেলছেন, আর এইগুলাই তো খাই খাই মরে গেছে। যাই হোক, তো রেসিডুয়াল কেমিক্যালস মে ইরিটেট কনজিউমার স্কিন, এই যে রেসিডুয়াল কেমিক্যালস অর্থাৎ অবশিষ্ট যে কেমিক্যালগুলো আছে, অর্থাৎ আপনি যে কটনটা গ্রোথ করতেছেন কীটনাশক ছিটায়, তারপর ওইটা দিয়ে পোশাক বানাচ্ছেন কয়টা বাজে, এই জিনিসগুলা আপনার কনজিউমারের স্কিনকে ইরিটেট করে, বুঝতে পারেন না, অনেকদিন ধরে যখন পরবেন এটার একটা ইমপ্যাক্ট পড়বে, স্কিন ক্যান্সার হয় অনেকেরই। ডিক্রিজ বায়োডাইভার্সিটি এন্ড শিফটিং ইকুইলিব্রিয়াম অফ ইকোসিস্টেম ডিউ টু দ্য ইউজ অফ পেস্টিসাইডস, অর্থাৎ এই যে পেস্টিসাইডস গুলা ইউজ করতেছেন সেগুলা বায়োডাইভার্সিটি ডিক্রিজ করতেছে, কমাচ্ছে। বায়োডাইভার্সিটি হচ্ছে মানে বিভিন্ন স্পেসিসের মানে চলনশীলতা, অথবা স্পেসিসের বিভিন্ন ধরনের স্পেসিস, মানে কি বিভিন্ন ধরনের স্পেসিস হচ্ছে হাতি একটা স্পেসিস, হরিণ একটা স্পেসিস, এগুলা বায়োডাইভার্সিটি আর এই জিনিসগুলা মানে বিস্তৃততা বোঝায়। তো এগুলো কমে যাচ্ছে না, আস্তে আস্তে কমে যাচ্ছে না কেমিক্যাল ইউজ করার ফলে, ওইটাই বলতেছে যে ডিক্রিজ করতেছে। শুধুমাত্র কি কাপড় বানাইলেই হবে? আগে তো বুঝতে হবে শুধুমাত্র ডাইং ইন্ডাস্ট্রিতে রং করলেই হবে? রং করলে না, সব মানে নদীতে ফেলে দিলেন, গোটা এনভায়রনমেন্টের একদম 12টা বাজায় দিলেন, তাহলে তো হইল না। তাহলে কি আপনি ভালো মানুষ হতে পারবেন? সো আপনারা যে প্রসেসগুলো করতেছেন, এই প্রসেসগুলো যাতে পরিবেশের কোনো ক্ষতি না করে, এই জন্য এই জিনিসগুলো করতে হবে। এই জিনিসগুলো কিন্তু রোধ করার ব্যবস্থা আছে। পানি কিন্তু ট্রিটমেন্ট করা যায়, ঠিক আছে না? পানি ট্রিটমেন্ট করে সেই পানিগুলো আবার পান উপযোগী করা যায়, মানে পানি ওই পানিতে শুনে যায় না, হ্যাঁ। তো এই জিনিসগুলা কিন্তু করতে হবে। তো এই জন্য আমি এই জিনিসগুলো পড়াচ্ছি যে এগুলা আপনাদের কি ইমপ্যাক্ট ফেলতেছে, পরিবেশে কি ইমপ্যাক্ট ফেলতেছে, অ্যাডভান্টেজ। সো ডিসঅ্যাডভান্টেজ এর পাশাপাশি কিছু অ্যাডভান্টেজও আছে। protecting surface and groundwater quality, surface runoff, produce rich insects that digest control by replacing inside with the manipulation of ecosystem, conversion of biodiversity, eliminate the use of toxic chemical use in this cotton. অর্থাৎ আপনি অর্গানিক কটন ইউজ করলে আপনি এই জিনিসগুলা রোধ হয়ে যাচ্ছে না,
কেমিক্যাল ইউজ করতেছেন না, বায়োডাইভার্সিটি রক্ষা পাচ্ছে, এনভায়রনমেন্টাল ইমপ্যাক্টটা কমতেছে, এনভায়রনমেন্টাল যে নেগেটিভ ইমপ্যাক্টটা সেটা কমতেছে। তারপর হচ্ছে আপনি টক্সিক কেমিক্যাল গুলা যাচ্ছে না, স্কিন ভালো থাকতেছে, রিস্ক কমতেছে, বুঝেন নাই? সো অর্গানিক কটন ইউজ করলে এই জিনিসগুলো ইয়া হচ্ছে। বিসিআই কটন, বিসিআই কটন হচ্ছে সেটা যেটা হচ্ছে বেটার কটন ইনিশিয়েটিভ, এটার ফুল মিনিং। তো BCI cotton সেটাই টু মেক গ্লোবাল কটন প্রোডাকশন বেটার ফর পিপল হু প্রোডিউস ইট। BCI cotton সেটাকে বলছে যেমন মূলত হচ্ছে অর্গানিক কটনই বেটার ফর দ্য পিপল হু প্রোডিউস ইট, বেটার ফর দ্য এনভায়রনমেন্ট, ইট গ্রোন ইন বেটার ফর দ্য সেক্টরস ফিউচার। অর্থাৎ BCI cotton সেইটাই যেটা যে প্রোডিউস করতেছে তার জন্য বেটার, ভালো, যেখানে প্রোডিউস হচ্ছে সেই এনভায়রনমেন্টের জন্য ভালো, আবার এটা ফিউচারে যে এনহ্যান্সমেন্ট হবে ফিউচার সেক্টরের জন্য ভালো, ইকোনমিক্যাল দিক দিয়েও ভালো, মানে আপনার টাকাও উৎপন্ন হচ্ছে, মানে আপনার টাকাও রেভিনিউ জেনারেশন হচ্ছে এক, দুই নাম্বার হচ্ছে আপনি রেভিনিউ জেনারেশন যেই ফিল্ডে করতেছেন, যেই সোসাইটিতে করতেছেন, যেই এনভায়রনমেন্টে করতেছেন, ওই এনভায়রনমেন্টটা ক্ষতি করতেছেন না। আবার যে পিপল গুলো প্রোডিউস করতেছে মানে মানুষের জন্য এটা ভালো, মানুষের স্বাস্থ্যের জন্য এটা ভালো, সেটাই হচ্ছে BCI। বুঝতে পারছেন? তার মানে আপনি কি কেমিক্যাল দিলে BCI কটন বলতে পারবেন না, পারবেন না, কারণ এই এনভায়রনমেন্টের ক্ষতি করতেছে, যে মানুষটা ইউজ করতেছে তারও ক্ষতি করতেছে, স্কিন ডিজিজ ক্রিয়েট করতেছে। বুঝা যাচ্ছে আমার কথা? স্টেপ ফ্রম সিড বল টু ফাইবার গ্রোন, আমি অলরেডি ভিডিওতে দেখাইছি, এটা একটা ক্যাটাগরাইজ করা আছে, ওই যে সিড সবচেয়ে শেষে, এখন বুঝতে সুবিধা হবে। 1 উইক পরে এরকম হইছে, 2 থেকে 4 উইক পরে এরকম আস্তে আস্তে একটা বল ফর্মেশন হইছে, তারপর বল থেকে ফুল বের হইছে, ফুল থেকে এই যে চারপেল বল হইছে, তারপর হচ্ছে বল ওপেন হওয়া শুরু করছে, এবং এই যে কটন জিন মানে কি, মানে জিনিং এ পাঠিয়ে দিছে, ঠিক আছে? ওইটা শর্টকাট লিখছে, জিন মানে ওই জিন না। বুঝা যাচ্ছে? এটা একটা স্টেপ। এই ভিডিওটা কেন আগে দেখাইছি বুঝা গেছে? এই জিনিসগুলো বোঝার জন্য। কটন ফ্রম ফিল্ড টু মিল, এটা নিজের ভাষায় লিখতে পারবেন না। প্রথমে কাল্টিভেশন করা হয়, তারপর পিকিং করা হয়, তারপর জিনিং করা হয়, তারপর বেলিং করা হয়, বলছিলাম না বেলিং করা হয়, তারপর হচ্ছে ব্লেন্ডিং মিক্সিং করা হয়। আচ্ছা, পিকিং এন্ড হারভেস্টিং প্রসেস, এই মেশিনটা দেখছেন না? জি স্যার। কিভাবে পিক করা হচ্ছে? কটন জিনিং, এখন আমরা কটন জিনিং এ ঢুকতেছি। আজকে হয়তোবা বেশি পড়াইতে পারবো না, কিন্তু একটা ওভারঅল ধারণা দেয়। আপনাদেরকে বললাম না যে কটন জিনিংটা কি, সেটা তো বুঝছেন। কটন জিনিংটা 3 প্রসেসে করা যায়। একটা হচ্ছে কটন জিনিং এর উদ্দেশ্য করব সো জিনিং, মেকাথি জিনিং, রোলার জিনিং। এগুলা হচ্ছে আমরা স্পেসিফিক মানে মেশিন ধরে ধরে পড়বো। আমি এটারও ভিডিও দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? নেক্সট ক্লাসে ভিডিও দেখাবো। আর এগুলার হচ্ছে যে বাই প্রোডাক্ট অফ কটন পড়বো, আর কটন জিনিং প্রসেসগুলো পড়বো। শেষ হয়নি? বুঝা গেছে শুরু করছেন কেন? আচ্ছা, কটন জিনিংটা মূলত, আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে পড়াই, লিন্টাস, দুইটা টার্ম, একটা হচ্ছে লিন্ট আর একটা কি লেখেন, এটা লেখেন লিন্ট, দুইটা টপিক এরকম পাশাপাশি লেখেন, লিন্টাস, কোনটা কি আমি বলতেছি। ওই যে বেসিক যে টার্মগুলো বলছি না, প্রতিদিন কিছু বেসিক টার্ম বলি, এগুলো লিখে রাখবেন। এই জিনিসগুলা আপনাদের সচরাচর লাগবে, এগুলো সম্পর্কে পরিচিত হতে হবে। একটা হচ্ছে লিন্ট, এলআইএনটি, আর একটা লিন্টাস। লিন্ট হচ্ছে মানে আপনি কটন উইথ সিড, হ্যাঁ, মানে আপনি যে কটনটা কালটিভেট করলেন সেই কটন থেকে প্রথমবার ফার্স্ট টাইম জিনিং করবেন। ফার্স্ট টাইম জিনিং করার পরে আপনি একটা তুলা পাবেন না, এই কটন এই একটা তুলা পাইলেন, কটন পাইলেন, তারপরও এই যে সিড আছে না, সিডের আশেপাশে তারপরও হালকা পরিমাণে কিছু তুলা থাকবে, সে যেহেতু ওইটার সাইড দিয়ে হয় কিছু পরিমাণ আটকে থাকে। এইটাকে আবার সেকেন্ড টাইম জিনিং করা হয়, সেকেন্ড টাইম জিনিং। তারপরে একটা কটন পাওয়া যায়,
এখন বলেন তো কোন কোডনটা বেশি ভালো পাওয়া যায়? সেকেন্ড টাইম সেকেন্ড টাইম ধরেন একটা বোল আছে, বোলটা আপনি জিনিং করে প্রথমে একটা তুলা পাইলেন, তারপর কিছু কিছু পরিমাণে খারাপ টাইপের যেগুলো ছোট দৈর্ঘ্যের এগুলা তো সিটের সাথে লেগেই থাকে, এগুলাকে আবার আলাদা করে জিনিং করা আলাদা করে জিনিং করা হয়। তার মানে প্রথমবারেই তো ম্যাক্সিমাম টাইপের ভালো তুলাটা পাওয়া যাওয়া যায়। বেশি দৈর্ঘ্যের ফাইবারটা প্রথমবারে পাওয়া যায় না। সো এটা কি, এটা লিন না লিনটাস কি মনে হয় নাম অনুযায়ী? লিনটাস। হ্যাঁ, আর যেটা হচ্ছে ছোট দৈর্ঘ্য সেটা হচ্ছে লিন। বুঝা গেছে? এই দুটোটা আমরা যদি খেয়াল করি, আর বেশি স্লাইড নাই। হ্যাঁ, তারপর আমরা এগুলা ডিটেইলস একটু করব। কি বলেন? আচ্ছা, আজকে আর পড়াবো না, যান বলেন। স্যার আমাদের দোতলা যাইতে বলছে, ছুড়ে ভাতের জন্য যাইতে বলছে। হ্যাঁ, যান। সবাই